প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই একটি বিষয় অবগত হয়েছেন যে গতকালকের মহান জাতীয় সংসদে ঝালকাঠি ১ আসনের এমপি জনাব রফিকুল ইসলাম জামাল সাহেব জামাত ইসলামকে নিষিদ্ধের জন্য দাবি তুলেছেন এবং উনি আমার একটি বক্তব্যকেও সেখানে কোট করে ব্যঙ্গোক্তিভাবে প্রকাশ করার চেষ্টা করেছেন, যে বিষয়ে আমি আজকের সকালবেলা একটি লেখা লিখেছি ফেসবুকে। আমার ধারণাও ছিল না যে একজন এমপি ক্যান্ডিডেটের লেভেল এত ডাউন কিংবা নিচু হতে পারে যে আরেকজন সমান পরিমাণ ক্যান্ডিডেট যিনি কিনা তার সমকক্ষ ভোট পেয়েছে কিংবা কম বেশি ভালো মন্দ থাকতেই পারে প্রার্থী সেরকম একজন নির্বাচিত অনির্বাচিত কোনো প্রার্থী একে অপরকে এত হিংস্র ভাষায় গালি দিতে পারে, এটা আমার কখনোই ধারণায় ছিল না। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সহনশীল সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি, কারণ নেতা সে টকশোতে এক ধরনের ভাষা হতে পারে, কিন্তু সাক্ষাতে চলায় ফেরায় আমাদের মাধুর্যতাপূর্ণ একটা ব্যবহার থাকবে। আমি কখনোই কামনা করি নাই জনাব রফিকুল ইসলাম জামাল সাহেব তিনি আমাকে ফোন দিয়ে গালিগালাজ করার চেষ্টা করবেন। ওনার দুটি নাম্বার সম্ভবত বা অধিকও থাকতে পারে, একটি নাম্বার আমার কাছে সেভ করা, সেটা থেকে আসে নাই, আরেকটি নাম্বার থেকে এসেছে যেটা হোয়াটসঅ্যাপ সেভ নাই, বাট ওনার নামটা উঠেছে জনাব ওখানে রফিকুল ইসলাম জামাল ইংলিশে। তা আমি প্রথম ফোনটা তার ধরতে পারি নাই, সঙ্গত কারণেই উনি আমাকে একটা মেসেজ দিয়েছেন ওখানে, যে মেসেজটার ভাষা চরমভাবে ব্যথিত করেছে আমাকে। আমার পরিবারকে উনি চেনেন, দক্ষিণবঙ্গে যদি একটা পরিবার এক নামে কেউ চেনে সেটা আমার নানা, আমার বাবার পরিবার সবাই চেনে। সেই পরিবারকে গালি দিয়ে উনি সেখানে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, উনি হুমকি দেওয়ার চেষ্টা করেছেন, বুঝানোর চেষ্টা করেছেন যে তোমার খবর আছে, দেখে নিবে। তো মেসেজটা আমি সিন করার সাথে সাথে আবার ওই যে ডিলিট ফর এভরিওয়ান থাকে, ওই অপশনটায় উনি গিয়ে ডিলিট ফর এভরিওয়ান করেছেন, যে স্ক্রিনশটটাও আমার কাছে আছে। আমি ওনার মেসেজটা দেখেই মনে করেছি যে রফিকুল ইসলাম জামাল যেহেতু এবং মেসেজের ভাষা যেহেতু কঠোর, খারাপভাবে ব্যবহার করেছে, ভবিষ্যতে যে কোনো প্রশাসনিক হেল্প নেয়ার জন্য আমার এটা অত্যন্ত জরুরি হবে বিধায় আমি স্ক্রিনশট রেখেছিলাম। দেখেন, তারপরে আমি মনে করেছি যে এই ভদ্রলোককে চেক করা উচিত, উনি কি জামাল সাহেব কিনা না তার কোনো শুভাকাঙ্ক্ষী আমাকে তার নাম ব্যবহার করে ফোন দিয়েছেন। সে কারণে পরপর 3বার বা 4বার আমি তাকে কল দেওয়ার চেষ্টা করেছি, উনি পিক করেন নাই। আধা ঘন্টা পরে বা আরেকটু কম বেশি সময়ে 11টা সামথিং তিনি আমাকে আবার কল দিলেন। আমি রিসিভ করে স্বভাবসুলভভাবেই মামা বলে ডাকলাম যে মামা আসসালামু আলাইকুম। এরপরেই তিনি শুরু করলেন, তুমি লেখালেখি বেশি বুঝে গেছো, বাড়াবাড়ি অনেক হয়ে যাচ্ছে। আমি ফেসবুকে আমার দলকে আপনি নিষিদ্ধ করবেন আর ফেসবুকে আমি কয় লাইন লিখবো কী লিখবো এইটা এই জামাল সাহেবকে জিজ্ঞেস করে লিখতে হবে, এটার নাম তো রাজনীতি হতে পারে না। কত বড় ধৃষ্টতা! একে আমি এমপি ক্যান্ডিডেট, নির্বাচিত আমি হয়েছি, 6000 ভোট রাত 10:30টার পরে কেটে তারপরে নিয়েছেন। দিনে তো সারাদিন যা পারছে কাটছে, বড়ইয়া ইউনিয়নে আমার উপরে আক্রমণ হয়েছে, মেরেছে, আমার 3জন মানুষকে রক্তাক্ত করেছে, এসব বাংলাদেশের নাগরিক জানে। তারপরেও 10:30 পর্যন্ত আমরা মোর দ্যান 10,000 ভোটে নির্বাচিত, সেইটাই 11টার দিকে চেঞ্জ করে আপনি এমপি হলেন জামাতের ভোটগুলো নিয়ে। বান্ডিলগুলো আমার ভোট 120টা দিয়ে আপনি 100 লিখে দিলেন, আমার ওই রেজাল্ট শিটে কেটে ছেটে দানের শীষে লাগাই দিলেন, যাই করেছেন। যাই হোক, সে নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বাংলাদেশের কয়েকটা আসন যেটা জামাত ইসলামের টপ আসনের সম্ভাব্য হওয়ার সম্ভাবনা ছিল, সেই হিসেবে আমরা মামলা করেছি। আমার মামলার আইনজীবী হচ্ছেন বিজ্ঞ আইনজীবী জামাত ইসলামের অত্যন্ত ক্ষুরোদর জাতীয় নেতা আমাদের জনাব শিশির মনির ভাই, তিনি সেটা দেখভাল করছেন। এবং এই ঝালকাঠি 1 আসন কিন্তু এখন মামলাধীন, ওই কাগজপত্র কেউ লুকাইতে পারবে না, পড়তে পারবে না, কোনো জায়গায় শেষ করতে পারবে না যতদিনে মামলা শেষ না হবে। তো সেই ব্যক্তি আমাকে বলে, শুয়োরের বাচ্চা বলে যদি গালি দেয়, যে মানুষটাকে আমি আমার খুব কাছ থেকে দেখেছি, যখন বিএনপি করেছি তখন তো একসাথেই পথ চলা ছিল, আমার বাসায় আপ্যায়নের সুযোগ পেয়েছি যতবার, মালয়েশিয়াতেও তিনি পারিবারিকভাবে সম্পর্ক, এগুলো দিয়ে আমি কখনোই তাকে ব্যক্তিগত জায়গায় খোটা
ছোট করার মানসিকতা আমার নেই, কিন্তু জাতি যদি না জানে যে ব্যবহারটা যা করেছে এটা যে কতটা ধৃষ্টতাপূর্ণ সেটা আমাকে সত্যি ব্যথিত করবে। আমি তার বাসায় বেড়ানো মানুষ, আমার বাসায় বেড়ানো তিনি মানুষ। নির্বাচনের সময় দুজন দুই পথের যাত্রা হয়ে গেল। আমি দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী হওয়া সত্ত্বেও আমি তার প্রতি সম্মান রেখে ঝালকাঠিয়া 1 আসনের উনি সিনিয়র বিদায় আমি চেয়ারে মজলিসে সব জায়গায় ওনাকে স্বভাবতই প্রাধান্য বেশি দিতাম। নির্বাচনের মাঠে জানাজা থেকে শুরু করে সবগুলোতে একত্রে পথ চলেছি। আমার আশেপাশের বাড়িতে একটি সমাবেশকে কেন্দ্র করে উনি এসেছিলেন, আমি শুনে ঢাকা থেকে আমার বাড়িতে উপস্থিত থেকেছি। জুমার মসজিদে তাকে বক্তব্যের সুযোগ দিয়েছি নয়, বরং বলেছি যতক্ষণ পারেন মামা বক্তব্য দেন, এটা আমার বাড়ি, আপনি একজন ক্যান্ডিডেট, আপনার প্রতি সম্মান রাখতে চাই। আদর্শ একটা নেতৃত্ব ফুটানোর জন্যই আমি সেখানে তাকে সম্মান করেছি, বাসায় নিয়েছি, আপ্যায়ন করেছি। কোনো খারাপ কটু কথা তো কখনো আপনাকে বলি নাই। আমি রাজনৈতিকভাবে, আপনি সংসদে বলেছেন যে জামাত ইসলাম নিষিদ্ধ করতে হবে, আমিও রাজনৈতিকভাবে জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসেবে আমার ফেসবুকে লিখেছি যে জামাতের ভোট চুরি ডাকাতি করে সংসদে গিয়ে সে নাকি আবার বলছে জামাতকে নিষিদ্ধ করতে হবে। এবং আপনি একই উপায়ে নির্বাচিত হওয়ার 2 দিনের মধ্যে বড়ইয়া ইউনিয়নের কোনো একটি সমাবেশে বলেছিলেন, ঘরোয়া বলেছেন যে যারা জামাতকে ভোট দিয়েছে এরা সবাই জারস সন্তান। রাজাপুর কাঠালিয়ার ইতিহাসে এই যে এত মানুষ ভোট দিল জামাত ইসলামে দাঁড়িপাল্লায় আমাকে, আর 6,000 ভোটের ব্যবধানে আপনি জিতিয়ে নিলেন, আপনি কি করে আমার এই 56,000 মানুষকে বলছেন যে তারা সব জারস সন্তান? মুখের ভাষা। কিন্তু তারপরেও কখনোই অসম্পর্ক রাখিনি, সুসম্পর্ক রাখার চেষ্টা করেছি। ঈদেও আমার পার্সোনাল জায়গায় আমি সবার আগে আমার রাজনৈতিক প্রতিপক্ষ প্রত্যেকে সবাইকে মেসেজ দেওয়ার চেষ্টা করি, ঈদ মোবারক জানাই। উনি অসুস্থ ছিলেন, আমি যখন বিএনপি করতাম তখনও ওনার হসপিটালে সাক্ষাৎ করেছি, আজ যখন জামাত ইসলাম করছি তখনও নির্বাচনে আমাকে হারানোর পরেও ওনার হসপিটালে গিয়েছি। মক্কা থেকে এসেছি, সেখানে জমজমের পানি দিয়ে এসেছি। ভদ্রতার তো সর্বোচ্চটা করার পরেও যদি মামা যান আপনি আমাকে বলেন শুয়োরের বাচ্চা, তাহলে সেইটা ভদ্রতার জায়গাটা থাকে না। শুধু জামাত ইসলাম করার কারণে, শুধু দাঁড়িপাল্লা করার কারণে একটা উচ্চবংশীয় বাড়ি গাড়ি সব চেনেন। আমার নানা কায়েদ সাহেব হুজুরকে কে চেনে না বাংলাদেশে? আমার বাবা মুজ্জাম্মেল হক সাহেবকে কে চেনে না? বরিশাল অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আর সে কারণেই তো আমি ওখানে নির্বাচন করেছি। জনগণ ভালোবেসেছে, আচরণটা ভালো লাগে নাই। আজকে জাতির সামনে বলতে কেন বাধ্য হচ্ছি? আমি কখনোই কোনো পার্সোনাল জায়গায় সাধারণ কোনো নাগরিকের কোনো SMS, বহু থ্রেড, চুক্তি, বক্তব্য আসে, কখনো বলতে যাই না, কারণ এগুলো আসতেই পারে। কিন্তু একজন জাতীয় সংসদের সংসদ সদস্য যদি বলে তোমাকে এর পেনাল্টি দিতে হবে, দ্যাট মিনস হি ওয়ান্টস টু ডু সামথিং বিহাইন্ড মি, যেটা জাতি আজকে না জানলে আর একটা শরীফ ওসমান হাদি ঘটলে তার জবাব কে দিবে, সেজন্য এই ভয়েসগুলো রেখে যাচ্ছি। উনি আমাকে কি করে বলতে পারেন রেডি থাকো, পেনাল্টি তোমার এজন্য ভুগতে হবে? আপনি আমাকে কেন ভোগাবেন? কী জন্য ভোগাবেন? কি অধিকার আপনার আছে আমাকে ভোগানোর? আমি কি ভেসে এসেছি? আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা লোক, বিএনপির পক্ষে কথা বলার লোক ছিল না। গুটি কয়েক মানুষ বলতো, তার মধ্যে আমি বলতাম, এবং দলীয় পরিচয় দিয়ে আমিই বলতাম। অন্যরা তো দল টল করে না, এমনি বলতো। জামাতের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হতো আমি কথা বলতাম। সে কারণেই তো দেশবাসী ভালোবেসেছে। রাজনীতিতে নতুনত্ব এসেছে, দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। নতুন রাজনীতিতে বাংলাদেশের আমার একটা চয়েজের জায়গায় আমি চয়েস করেছি। আমিরে জামাতের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তিনি আমাকে দাঁড়িপাল্লা প্রতীকে দেশপ্রেমিক হিসেবে নমিনেশন দিয়েছে। বরিশাল বিভাগের মধ্যে ভালো ভোট পেয়ে সেখান থেকে আমরা বিজয়ী হওয়ার সম্ভাবনাময়ী একটি সিট আপনারা নষ্ট করেছেন। সেই জায়গায় আপনি এই আচরণ, দুর্ব্যবহার, এটা জাতি প্রত্যাশা করে না। মেসেজ লিখেছেন তাও ভুল, জানি না কে লিখেছে আপনার পাশে বসে, না আপনি লিখেছেন। এগুলো আমি খোটা দিতে চাই না, শিক্ষা দীক্ষা দিয়ে খোটা দিতে চাই না। শিক্ষা হচ্ছে ওইটাই যেটা মানুষকে মানুষ বানায়। আপনার বাড়িতে আমি কতবার গিয়েছি। নির্বাচনের আগে আপনার বড় ভাই আমার সাথে আচরণগত খারাপ আচরণ করেছিল বড়ইয়াতে, সেগুলো কোনোদিন আপনাকে বলি নাই। আমি সহ্য করেছি। যেদিন খারাপ আচরণ করেছে ওই দিন বড়ইয়ার সেই বাজার থেকে আমি হেঁটে এসে আপনার ওই বড় ভাইয়ের ওয়াইফের সাথে সাক্ষাৎ করে দোয়া নিয়ে এসেছি। দিস ইজ নেম কল ডক্টর ফাইজুল। আপনার বাসায়
সামাজিক সকল কার্যক্রমে আমি কখনোই চাই না যে আপনি উগ্র পথ ধরে পথ চলবেন। রাজাপুর কাঠালিয়াবাসী সেটা সহ্য করবে না, দেশবাসী সহ্য করবে না। আপনাকে আমি লেখি কি, আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাড়ানোর জন্য আমি কথা বলেছি। আপনাকে ভয় পাওয়ার কি আছে আমার? আপনি আমাকে থ্রেট দেন, মনে হয় যেন এটা থ্রেট খাওয়াটা আমার জন্য নতুন কোনো কিছু। কি বলছেন আপনি এসব? আমি তো আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী কিংবা কোনো এমপি মন্ত্রী, বাংলাদেশের বর্তমান সরকার যেই দলটা আমি করতাম ওই দলের এমপি মন্ত্রী, কোনো জায়গায় আমার কাছে খটকা লাগলে, খারাপ লাগলে আমি তার প্রতিবাদ করি। আপনি তার চেয়ে বড় কোনো মহারথী তো হয়ে যান নাই। আপনি সর্বোচ্চ বড়টা কি তা তো আমি জানি। আপনি তো আমার ভোট চুরি করে এমপি হওয়া, তা আপনার পিছনটায় কত শক্তি সে তো আমার জানা আছে। আমি কোনো সন্ত্রাস ভয় পাই না, চাঁদাবাজ টেন্ডারবাজ ভয় পাই না। আল্লাহর জমিনে আমার হায়াত যতদিন আছে ততদিন থাকবো। কিন্তু দেশবাসীর জেনে রাখা দরকার, এই জামাত ইসলামকে আমি বুকে ধারণ করেছি যখন মনে করেছি ফেসিবাদের পতনের পরে এই বাংলাদেশে যদি আমার এই ট্রুথ কথার কারণে মানুষ ভালোবেসে থাকে, তাহলে আমাকে এই ট্রুথের সাথেই থাকা উচিত। কি করে আমি জামাত ইসলামের সেই শহীদদের বিরুদ্ধে বক্তব্য দিব? আমি বিএনপি করতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে কি করে আমি ওই যুবনেতার মতো করে চরমনায়ের পীর সাহেবকে গালি দিব একেবারে অকথ্য ভাষায়? কি করে আমি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে আমার এই মুখ থেকে খারাপভাবে উপস্থাপন করব? এই একটি কারণে ক্ষমতার দ্বার প্রান্তে আসা বিএনপি জানা সত্ত্বেও, সেই সময় তো এটাই স্বাভাবিক, বড় দল, তারপরেও দল পরিবর্তন করেছি। এটা শুধুমাত্র আদর্শিক জায়গায়, আপনাদের মতো লোভে লালসায় নয়। আমার এত বেশি পাওয়ার ইচ্ছে নেই। আজকের আমি বিএনপিতে থাকলে আপনি এমপি থাকেন না, আর আপনি এমপি হলে আমি মন্ত্রী হই। এটা হচ্ছে বাস্তবতা। আমার এই যে পেজ থেকে আমি লাইভ করছি, এই পেজে 5ই আগস্টেরও 6 মাস পর্যন্ত পেজের অ্যাডমিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকেরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকেরা, একই ওয়াহিদুজ্জামান স্যার, আমি শ্রদ্ধা করে তাকে স্মরণ করি। উনি আমার মালয়েশিয়ায় থাকতেন, প্রচার বিষয়ক সম্পাদক, আমার এই পেজের অ্যাডমিন। তারেক রহমানের বক্তব্য আমার পেজে যেত। আমার এই পেজ থেকে বিএনপির যেগুলো পেজ থেকে যায়, সেম জিনিস এই পেজ থেকে যেত, আরও একটা পেজ থেকে যেত। দেশবাসী দেখেছেন ক্ষমতার বীরত্ব, বাহাদুরি কাকে দেখান? আমাকে দেখান, আমাকে চিনান আমি কে? আমি ভিডিও টকশো যখন করতাম, আমার কাছে মেসেজ দিত তারেক রহমান সাহেবের পার্সোনাল জায়গা থেকে, ওকে এই বিষয়ে কথা বলতে বলো। সেই ডক্টর ফয়জুল হক শুধু আদর্শের কারণে, যে আমি যাদেরকে শহীদ বলেছি শহীদই বলতে হবে, যাদেরকে যুদ্ধাপরাধী আমি মনে করি নাই তাদেরকে মনেই করি নাই, কিন্তু এখন নব্য বিএনপি সাইজা আমাকে ওই সাইদি, নিজামী, কাদের মোল্লা সবাইকে গালিগালাজ কইরা বিএনপি শাস্তি হবে, সেই বিএনপি আমি করবো না, তাই করি নাই বাপুরে। অতএব আমাকে হুমকি দিয়ে তো লাভ নেই। খুব কষ্ট পেয়েছি আপনার আচরণে। এ ধরনের আচরণ করলে পার্সোনাল জায়গা থেকে আপনি জিজ্ঞাসা করুন, মামির সাথে বসুন, আপনার ওয়াইফের সাথে, যে ডক্টর ফয়জুলের আচরণ কখনো পরিবারের প্রতি খারাপ ছিল কিনা। আমি জানি আমার এই লাইভ আপনি দেখবেন, আপনার ওয়াইফ দেখবে, আপনার বাচ্চারা দেখবে, আপনার মেয়ে দেখবে, তাদের সাথে কি গুড কোঅপারেশন। এই নির্বাচনে ঠগার পরেও তো আপনার সন্তানদের খোঁজ নিচ্ছি আমি, আর আপনি আমাকে হুমকি দিচ্ছেন, পেনাল্টি দিবেন। ফর হোয়াট? ওয়াই? কে আপনাকে সেই শক্তি জুগিয়েছে? রাজনীতিতে পাল্টাপাল্টি থাকবে। মনে মনে ইভেন আমি ঠগার পরেও যখন মনে হয়েছে আপনি একজন হার্টের রুগী, অসুস্থ মানুষ, নির্বাচন করেছেন, যেভাবেই হোক জয়যুক্ত হয়েছেন, আমি তো মেনেই নিয়েছি যে যাক, যা হয়েছে হয়েছে, জীবন আর কতদিন মানুষের থাকে, উনি করেছেন, আল্লাহ যদি আমাকে তাওফিকে লিখে রাখেন, এই নিম্ন কক্ষে যাব না, উচ্চ কক্ষে যাব না, আর এক জায়গায় যাব, যাওয়ার তো রাস্তার অভাব নাই, না থাকলে নাই। কিন্তু তাই বলে এই ধরনের আচরণ, এটা রাজাপুর কাঠালিয়াবাসী ভালোবাসে নাই। আমি আজকে আপনার এই ভিডিও, আপনার এই ফোন কল শুধুমাত্র প্রকাশ করতে বাধ্য হয়েছি, আমার জীবনকে আপনি হুমকি দিয়েছেন, এরপরে তো আর থাকে না কিছু। এটা যদি আজকের আমার এই ফলোয়াররা না জানে, তাহলে একদিন প্রশ্নবিদ্ধ থেকে যাবে, ভুল ইনফরমেশন থেকে যাবে। আমি প্রশাসন, দেশবাসী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ সকলের কাছে এই জিনিসটি জানিয়ে রাখলাম, একজন নির্বাচিত সংসদ সদস্য আমাকে হুমকি দিয়েছে, আমাকে পেনাল্টি নিবে, আমার নাকি পেনাল্টি গুনতে হবে। দিস পেনাল্টি মিনস লট অফ থিংস ইউ ক্যান সে। সে আমার ক্ষতি সাধন করতে পারে, সে আমার বিপদে ফেলতে পারে, সে আমার জরিমানা করতে পারে, সে আমার হামলা মামলা করতে পারে, সে আমার পরিবারের ক্ষতি করতে পারে। এই পেনাল্টির মিনিং হচ্ছে মেনি থিংস। সে যেটা আমাকে বলেছে, আমাকে এটা করবে, আমাকে শুয়ারের বাচ্চা বলে,
আমার বাবাকে আপনি স্বীকৃতি দিলেন ভালো মানুষ, আমার নানাকে স্বীকৃতি দিলেন ভালো মানুষ, আমাকে স্বীকৃতি দিলেন ভালো মানুষ, আমার বাড়ির মসজিদে বক্তব্য দিয়ে আপনি এখন বলছেন শুয়োরের বাচ্চা। বাংলাদেশে আমার বাপদাদার যদি পরিচয়ই না থাকে, তাহলে মানে আমি এই ভাষাটাই তো ব্যবহার করতে কারো ক্ষেত্রে চাই না। আপনি কি করে আমাকে বলেন, আমি কি করে আপনাকে বলবো? এতটুকু ভদ্রতা তো রাজনীতিতে থাকা উচিত। প্রিয় জামাল সাহেব, আপনার এই আচরণটার জন্য আপনি ভুগবেন। শোনেন, মানুষের বিরক্ত আহামিকে থাকে না। রাজাপুরের রাজনীতি অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। দেশবাসী শান্তি চায়। আমি চেয়েছিলাম ঝালকাঠি 1 আসনের প্রত্যেকটি নাগরিককে শান্তিতে রাখতে। যে দল করুক, মামলা থাকবে না, হামলা থাকবে না, কারো উপরে অত্যাচার থাকবে না, দোকান দখল থাকবে না, চাঁদাবাজি থাকবে না। সমস্যা কোথায়? অন্য দল করছে তাই বলে তাকে জেলের মধ্যে ঢুকাতে হবে? অপরাধীর শাস্তি হবে, স্বাধীন নাগরিকরা ভালোভাবে থাকবে। আমি জাতীয় রাজনীতিতে এক ধরনের ভোকাল, কিন্তু স্থানীয় রাজনীতিতে আমার চোখের সামনেই আমার বিরুদ্ধাচরণকারী কোনো রাজনৈতিক দলের নেতার প্রতি খারাপ আচরণ কখনোই করিনি। আমি সকল এমপিদের নাম উচ্চারণ করে আমি বক্তব্য দিয়েছি, স্যালুট জানিয়েছি, কারণ এটাই বাস্তবতা, এটা করা উচিত। নতুন স্লোগান তুলেছি, নারী পুরুষ ভোট দিয়েছে, আপনি আমাকে শেষ করে ফেলবেন? এত সহজ? মানে আল্লাহ আমার মৃত্যু লেখে নাই, আপনি মৃত্যু বানিয়ে দিবেন? আল্লাহ আমার ক্ষতি করবে না, আপনি ক্ষতি করে দিবেন? এটা হয় না। দেশের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। গত প্রায় 15-16 বছর অত্যাচারিত ছিলাম, 7 বছর পর্যন্ত দেশেই আসতে পারিনি। সেই জায়গায় আপনাদের কি একটু মায়া, দয়া, ভদ্রতা নাই? আলোচনা হবে, ডিবেট হবে, মেনে নেবেন। আপনি সংসদে মৌ কুচিয়ে ফেনা বের করে বলে দিলেন জামাত নিষিদ্ধ করবেন। আর এই জামাত ছাড়াই বাংলাদেশের তো জুলাইয়ের যুদ্ধটাই হইতো না, জুলাই বিপ্লবই হইতো না। আর সেটার জন্য আমি এই জামাতের ক্যান্ডিডেট হয়ে বক্তব্য দিব, লিখবো, এটা সহ্য করতে পারেন না? কেমন এমপি হইলেন? কি আচরণটা আপনার সাথে ঘটেছে যেটা আপনার করতে হবে? নির্বাচন আসবে, মাঠে খেলবেন, হার জিত থাকবে, মেনে নিবেন, কিন্তু কাউকে বাধা দিয়ে, কাউকে মানে হুমকি দিয়ে, দুনিয়া থেকে শেষ করে দিয়ে কিছুই করা যায় না। চেয়েছে না? শেখ হাসিনা চেয়েছিল না? জামাতের সকল শীর্ষ নেতাকে মেরে ফেলেছে, জামাত কি শেষ হয়ে গিয়েছে? যায় নাই। অতএব আমাদের এই বিষয়গুলো আপনার জানা উচিত, করা উচিত। প্রিয় দেশবাসী, আমি সে কারণে আজকের আপনাদের সামনে উপস্থিত হয়ে এই লাইভের মাধ্যমে যে বিষয়টা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক শিষ্টাচারের পরিবর্তন করা দরকার। আদর্শের জায়গায় আমাদের সৌন্দর্যতা নিয়ে আসা দরকার। দলমত নির্বিশেষে এই দেশটাকে গঠন করা দরকার। আমরা সুন্দর একটি রাজাপুর কাঠালিয়া চাই, যেখানে সকল মতের, সকল ধর্মের, সকল পেশার মানুষরা শান্তিতে থাকবে। আপনি সেই শান্তি নিশ্চিত করুন। সংসদে গিয়েছেন, পারলে আমার এলাকা সম্পর্কে 5টা রাস্তার কথা বলুন, রোডঘাট খারাপ, মেডিকেলের কথা বলুন। এগুলো না বলে জামাত নিষিদ্ধ করেন, অমুক করেন, তমুক করেন, তাতে ঝালকাঠিবাসীর কোনো উন্নয়ন হবে না। আজকে নিজে নিজে রিয়েলাইজ করুন, আমার ক্ষতি করতে আপনার যদি কিছু আমার থেকেই থাকে ভাগ্যে, সেটা আপনার করা লাগবে না। কিন্তু এই ধরনের স্পর্ধা দেখাবেন না, যেটা আমি কোনোদিন ভয় পাই নাই। আরে আপনাকে কেন পাবো আমি? হু আর ইউ? কেন ভয় পাবো? এই ধরনের ধৃষ্টতা দেখিয়েছেন, তাই এখানে আজকের আমি আমার ভিডিও, অডিও সবগুলোতে পেয়েছেন। সাংবাদিক বন্ধুরা বহুমাত্রায় কল দিচ্ছেন, স্পষ্ট আমার অডিও আছে, ভিডিও আছে, স্ক্রিনশট আছে, আপনারা দেখে নিন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আহ্বান জানাতে চাই, ইমিডিয়েটলি আপনারা, যেহেতু একজন এমপি ক্যান্ডিডেটকে থ্রেট করেছে, আই নিড ইয়োর হেল্প, যে আপনার অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব আমার এই জাতীয় জায়গায় আপনার ভূমিকা পালন করা, ওনার সঠিক বিচার করা, তদন্ত করা, এবং ইমিডিয়েটলি আমার নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। এ রাষ্ট্রের ডক্টর ফয়জুলের কণ্ঠরোধ করতে যদি একটু বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়, শুধু জামাল সাহেবই নয়, এর সাথে লিঙ্ক যুক্ত ভিন্ন কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, সেটা রুখে দিতে হবে। এ কণ্ঠ সংসদে হয়তো ঢুকতে দেননি, এ কণ্ঠ সংসদে ইনশাআল্লাহ ঢুকবেই, এবং আপনাদের সকল নৈরাজ্য, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আমার এই কণ্ঠ সবসময় চালু থাকবে। সেটা পেজে হোক, ইউটিউবে হোক, সংসদের ভিতরে কিংবা বাহিরে হোক। সবাই ভালো থাকবেন। প্রিয় জামাল মামার প্রতি আপনার এত গালিগালাজের পরেও শুভকামনা। আপনি ভালোভাবে পথ চলুন, সৎ পথে নিজেকে পরিচালিত করুন। চুরি একবার করে এমপি হয়েছেন, জীবনের প্রাপ্তি হয়েছে, মারামারি করে কোনো লাভ নাই। রাজনীতিতে হায়াত মৌত কোনো কায়েম নাই। আমাকে রাজাপুরে এমনও ছিল, হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলবে, লাঠি দিয়ে মারবে,
আমি এগুলো খোঁটা দিতে চাই না। আমি এখনও দুনিয়ায় আল্লাহর রহমতে বেঁচে আছি, কিন্তু এরকম হুমকিদাতা মানুষরা বেশি দিন টকবগে থাকতে পারে না। আমাদের রাজাপুর উপজেলার বর্তমান বিএনপির সভাপতি সাহেব অসুস্থ। জীবনে ওনার সাথে আমার কোনোদিন আচরণগত খারাপ কিছুই আমি করিনি। উনি কতটুকু শ্রদ্ধা করেছে, আমি কতটুকু করেছি, বা উনি কতটুকু স্নেহ করেছে, এটা উনিই জানে। অতএব কে কখন সুস্থ থাকে, অসুস্থ থাকে, কে কখন দুনিয়ায় থাকে, কে কখন থাকে না, আল্লাহ ছাড়া জানে না। হুমকি ধামকি কঠোর কোনো কথা বলে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত আপনিও থাকবেন, আমিও থাকবো। এমনকি আপনি আমাকে হুমকি দেওয়ার পরেও আপনি যে ভাষা ব্যবহার করেছেন আমি সেটা কিন্তু করিনি।